মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের সিলেবাসের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উদ্ভিদের চলন, এই সংক্রান্ত আলোচনা করব। আর এই উদ্ভিদের চলন সংক্রান্ত নানান বিষয় সঠিকভাবে অনুধাবন করার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে দশম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং দশম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটো। অবশ্যই দুটো সঙ্গে রেখো। আর সঙ্গেই তো রয়েছে আজকের এই স্মার্ট ক্লাস, দুয়ে মিলে নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। চলো আমরা বিষয়ে প্রবেশ করি। উদ্ভিদের প্রধান 3 প্রকার চলনের সর্বশেষ এবং তৃতীয় প্রকার চলন হলো ন্যাস্টিক চলন। একটু খেয়াল করে দেখো, আমরা যখন ক্লাস শুরু করি তখন বলেছিলাম উদ্দীপকের ক্ষেত্রে আমরা দুটো বিষয়ের গুরুত্ব দেব। এক, উদ্দীপকের উৎস বা তার গতিপথ, আর 2, উদ্দীপকের তীব্রতা। আমরা ট্যাকটিক চলন যখন পড়ি তখন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ দুটোর দিকে নজর দিয়েছি। ট্রপিক চলন দেখি যখন, তখন কেবলমাত্র উদ্দীপকের উৎস বা তার গতিপথকে গুরুত্ব দিয়েছি। ফলে বাকি থাকলো উদ্দীপকের তীব্রতা। ন্যাস্টিক চলন হলো উদ্ভিদের কোনো একটা অংশের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, ইন্টেন্সিটি, তখন সেই প্রকার চলনকে আমরা বলি ন্যাস্টিক চলন, যেটাকে আমরা বাংলায় ব্যাপ্তি চলন বলি। অর্থাৎ উদ্দীপকের ব্যাপ্তি, উদ্দীপকের মাত্রা, উদ্দীপকের তীব্রতা, সেই অনুসারে উদ্ভিদঙ্গের চলন হবে। তাহলে ন্যাস্টিক চলন কাকে বলবো? উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, অর্থাৎ এখানে তীব্রতাটাই উদ্দীপকের তীব্রতার মাত্রা বেশি বা কম, সেটাই প্রধান গুরুত্বপূর্ণ। যদি আমরা বৈশিষ্ট্য দেখি বাকিগুলোর মতোই, প্রথম কথা তো তীব্রতা বটেই। দ্বিতীয়ত দেখো, বহিস্থ উদ্দীপকের তীব্রতা অনুসারে কোথায় ঘটবে? এটা ঘটে পরিণত অঙ্গে। একটু যদি কম্পেয়ার করো, আমরা যখন ট্রপিক চলন পড়েছিলাম তখন দেখেছিলাম বর্ধনশীল অঙ্গে ঘটে, কিন্তু ন্যাস্টিক চলন ঘটে একটা উদ্ভিদের পরিণত অঙ্গে। আবার একটু বলি, আমরা ট্যাকটিক চলনের ক্ষেত্রে দেখেছিলাম একটা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। ট্রপিকে কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন ঘটেনি। ন্যাস্টিক চলনের ক্ষেত্রেও সামগ্রিক স্থান পরিবর্তন ঘটবে না, অর্থাৎ কেবলমাত্র উদ্ভিদের ওই অঙ্গের চলন ঘটবে, কোনো স্থান পরিবর্তন ঘটে না। আর কেন ঘটে? আমরা ট্রপিক চলনটার ক্ষেত্রে দেখেছিলাম উদ্ভিদের কাণ্ড বা মূলের অগ্রভাগ বৃদ্ধি পাচ্ছিল, সেখানে বৃদ্ধিজনিত বক্রতা সৃষ্টি হচ্ছিল। আর ন্যাস্টিক চলনের ক্ষেত্রে রসস্ফীতির তারতম্যজনিত বক্রচলন। অর্থাৎ এটাও বলেছিলাম চলনের ক্ষেত্রে কারণ কি বা কিভাবে ঘটে? বৃদ্ধিজনিত কারণে আর রসস্ফীতির তারতম্য। ন্যাস্টিক চলন হলো রসস্ফীতির তারতম্যজনিত কারণ। অর্থাৎ যদি আমরা সারাংশ করি, ন্যাস্টিক চলনের ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ভিদের ক্ষেত্রে একটা অঙ্গের চলন হবে উদ্দীপকের তীব্রতা অনুসারে। নাম্বার 2, কোথায় দেখতে পাই? পরিণত অঙ্গে। নাম্বার 3, এক্ষেত্রে কোনো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। এবং নাম্বার 4, এক্ষেত্রে যে চলনটা ঘটে সেটা উদ্ভিদ দেহের ওই বিশেষ কোষের রসস্ফীতির তারতম্যের কারণে ঘটে। ক্লিয়ার? এখন এই ন্যাস্টিক চলন কত রকমের হয়? ইতিপূর্বেই আমরা জেনেছি যে উদ্দীপকটা কি, সেই উদ্দীপকের অনুসারে আমরা প্রকারভেদ করি। এখানেও তাই করব। দেখো, ফটোন্যাস্টিক, ফটো কথার অর্থ আলো, অর্থাৎ আলোর তীব্রতার হ্রাস বা বৃদ্ধি অনুসারে যে ন্যাস্টিক চলন হবে সেটাকে আমরা বলেছি ফটোন্যাস্টিক। যদি উদাহরণ বলি, আমাদের খুব সহজেই মনে থাকবে সূর্যমুখী ফুলের প্রস্ফুটন ও বন্ধ হওয়া। অর্থাৎ আলোর তীব্রতা বা মাত্রা বৃদ্ধির সাথে সাথে সূর্যমুখী ফুল ফুটতে শুরু করে, আবার আলোর তীব্রতা বা মাত্রা হ্রাস পেতে থাকলে সূর্যমুখী ফুলের প্রস্ফুটন বন্ধ হয়ে যায়। এটা কোন প্রকার চলন? ফটোন্যাস্টি। এখানে আলোর তীব্রতার হ্রাস বা বৃদ্ধিটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, থার্মোন্যাস্টি। থার্মো কথার অর্থ উষ্ণতা। একইভাবে উষ্ণতার হ্রাস ও বৃদ্ধি, অর্থাৎ উষ্ণতার তীব্রতা। উদাহরণ যদি বলি, দেখো, টিউলিপ ফুলের প্রস্ফুটন, সেই টিউলিপ ফুলের ফোটা ও বন্ধ হওয়া, সেটা উষ্ণতা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তৃতীয়, সিসমোন্যাস্টি।
সিসমোনাসটি লজ্জাবতী গাছের ক্ষেত্রে আমরা দেখি উদ্ভিদ দেহের একটা অঙ্গ পাতা তাকে স্পর্শ করলে ওই যে পাতা মুদে যায় সেটা, অর্থাৎ এখানে স্পর্শ এবং আঘাত সেটাই হলো গুরুত্বপূর্ণ। আর সবশেষে কেমোনাস্টি ইন্টারেস্টিং, আমরা জানি পতঙ্গভুক উদ্ভিদ কলসপত্রী বা সূর্য শিশির তারা যে পতঙ্গকে শিকার করে সেই পতঙ্গের অর্থ হলো সেই পতঙ্গের দেহে উপস্থিত প্রোটিন রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থের তীব্রতা অনুসারে উদ্ভিদের ওই নির্দিষ্ট অঙ্গের চলন ঘটে, সেটা হলো কেমোনাস্টি। অর্থাৎ 4 প্রকারের প্রধান আমরা ন্যাস্টিক চলন দেখছি। ফটোন্যাস্টি আলো, থার্মোন্যাস্টি উষ্ণতার তীব্রতা, সিসমোন্যাস্টি স্পর্শ বা আঘাত, আর কেমোন্যাস্টি অবশ্যই সেখানে রাসায়নিক পদার্থ। এখন এই 4 প্রকারেরই উদাহরণ চল একটু দেখার চেষ্টা করি। ফটোন্যাস্টিক চলন দেখো, ফটোন্যাস্টিক চলনের ক্ষেত্রে সূর্যমুখী ফুল আলো বাড়ার সাথে 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 সূর্যমুখী ফুল প্রস্ফুটিত হলো, আবার যদি আলোর তীব্রতা কমে যাচ্ছে তাহলে সূর্যমুখী ফুলের প্রস্ফুটন বন্ধ হয়ে গেল, ফটোন্যাস্টি। থার্মোন্যাস্টি উষ্ণতা, টিউলিপ ফুলের প্রস্ফুটন, দেখো টিউলিপ ফুল ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পাচ্ছে, এটা থার্মোন্যাস্টি চলনের উদাহরণ। ঠিক একইভাবে কেমোন্যাস্টি পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে, দেখো ভেনাস ফ্লাই ট্র্যাপ, এটা একটা পতঙ্গ, অর্থাৎ দেহে রাসায়নিক পদার্থ প্রোটিন তার উপস্থিতিতে এটা একটা উদ্ভিদ অঙ্গের চলন, এটা হলো কেমোন্যাস্টি চলন। ঠিক সিমিলারলি কলসপত্রী উদ্ভিদ, সেই কলসপত্রী উদ্ভিদের মধ্যে দেখো রাসায়নিক বস্তু, কেমোন্যাস্টি। সিসমোন্যাস্টি লজ্জাবতী গাছের পাতা যদি স্পর্শ করি দেখো পাতা মুদে গেল। অর্থাৎ এখানে যতগুলো চলন দেখছি আমরা সেটা আলোর প্রভাবে যদি ঘটে, ফটোন্যাস্টি তীব্রতার মাত্রা বেশি হলে ফুটবে, তীব্রতার মাত্রা কম হলে সেই ফুল বন্ধ হবে, সেটা হলো ফটোন্যাস্টি চলন। সিমিলারলি থার্মোন্যাস্টি উষ্ণতার তীব্রতা বেশি হলে প্রস্ফুটন, কম হলে বন্ধ, টিউলিপ ফুলের ক্ষেত্রে। এবং ঠিক একইভাবে আমরা যদি কোনো রাসায়নিক পদার্থের ক্ষেত্রে দেখি কেমোন্যাস্টি চলন, আবার একইভাবে রাসায়নিক পদার্থের মতোই যদি কোনো স্পর্শ বা আঘাত এক্ষেত্রে দেখি সেটা হয় সিসমোন্যাস্টি চলন। অর্থাৎ এই হলো বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলনের উদাহরণ। অর্থাৎ আমরা ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন তিনটের বিভিন্ন প্রকার চলন সম্পর্কে আলোচনা করলাম, কত প্রকারভেদে আলোচনা করলাম, উদাহরণ ও পরীক্ষা সহ বোঝার চেষ্টা করলাম। একদম শেষে যদি আমরা 3 প্রকার চলনের একটা তুলনামূলক আলোচনা করতে চাই, চলো আমরা খুব দ্রুত দেখে নিই ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের তুলনা কেমন হয়। উদ্ভিদের প্রধান 3 প্রকার চলন সম্পর্কে ডিটেলস জানার পর যদি আমরা ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের একটা তুলনামূলক আলোচনা করি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাও একবার চলো দেখে নিই। ট্যাকটিক চলনের ক্ষেত্রে সামগ্রিক স্থানান্তর ঘটে, একটু মনে করো ক্ল্যামাইডোমোনাসের স্থানান্তর ঘটছিল। ট্রপিক চলনের ক্ষেত্রে কিন্তু কোনো সামগ্রিক স্থান পরিবর্তন ঘটবে না, ন্যাস্টিক চলনের ক্ষেত্রেও কিন্তু স্থান পরিবর্তন ঘটে না, অর্থাৎ কেবলমাত্র ট্যাকটিক চলনে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। দ্বিতীয় যদি বলি উদ্দীপকের প্রভাব, প্রথম থেকেই বলেছি ট্যাকটিক চলন, সেখানে উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ দুটোই গুরুত্বপূর্ণ। ট্রপিক চলন যাকে আমরা বলেছি দিক নির্ণীত চলন, অর্থাৎ সেখানে উদ্দীপকের উৎসের গতিপথটা ইম্পর্টেন্ট, সোর্সটা কোন দিক থেকে আসছে, দিক বা অভিমুখ। আর ন্যাস্টিক চলন অবশ্যই সেখানে উদ্দীপকের তীব্রতাটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ উদ্দীপকের তীব্রতা ন্যাস্টিক চলন, উদ্দীপকের উৎসের গতিপথ ট্রপিক চলন, তীব্রতা এবং মাত্রা, তীব্রতা এবং গতিপথ দুটোই সেটা হলো ট্যাকটিক চলন। নেক্সট আমরা যদি দেখি ওই চলনটা কোথায় দেখতে পাই, আমরা দেখলাম ট্যাকটিক চলনের ক্ষেত্রে ক্ল্যামাইডোমোনাসের উদাহরণ যদি ভাবি, বা উদ্ভিদের কোনো জনন কোষ বা গ্যামেট, তাই সমগ্র উদ্ভিদ দেহে ঘটে। কিন্তু ট্রপিক চলন মনে করো ভাজক কলাযুক্ত যে বর্ধনশীল অগ্রভাগ সেখানে রয়েছে, অপরিণত বর্ধনশীল অঙ্গ। আর ন্যাস্টিক চলনের ক্ষেত্রে অবশ্যই পরিণত উদ্ভিদ দেহের অংশে ঘটবে। এই 3টে হলো ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলনের পার্থক্যের প্রধান বিষয়বস্তু। সঙ্গে যদি আমরা আরেকটু দেখি, ভীষণ গুরুত্বপূর্ণ, একটু মনে করে দেখো অক্সিনের প্রভাব, কোন প্রকার চলনকে অক্সিন নামক হরমোন প্রভাবিত করে। মনে করে দেখো ট্রপিক চলনের ক্ষেত্রে অক্সিন হরমোনের একটা বড় প্রভাব ছিল, কিন্তু ট্যাকটিক বা ন্যাস্টিকের ক্ষেত্রে অক্সিন হরমোনের সে অর্থে কোনো প্রভাব নেই। আমি বলেছিলাম একটা যে চলন ঘটছে সেটার চলনের ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটছে অথবা রসস্ফীতিজনিত তারতম্য ঘটছে। এক্ষেত্রে লিখেছি সেই যে অঙ্গের বৃদ্ধি, ট্যাকটিক চলনে কিন্তু কোনো অঙ্গের বৃদ্ধি ঘটে না। ট্রপিক চলন যেহেতু ভাজক কলাযুক্ত বর্ধনশীল অঙ্গে ঘটছে, সেখানে অঙ্গের বৃদ্ধি ঘটে
আর ন্যস্টিক চলনে সেখানে উদ্দীপকের তীব্রতাটা বা মাত্রাটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রেও কোনো বৃদ্ধি ঘটে না। ফলে যদি তোমাদের তিনটের তুলনামূলক আলোচনা করতে হয়, অবশ্যই মনে রাখবে কোনটার ক্ষেত্রে সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে বা হচ্ছে না। দ্বিতীয়ত, উদ্দীপকের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ, প্রকৃতি কি, উৎস, তীব্রতা, এই দুটো। আর কোথায় ঘটছে, বর্ধনশীল অঙ্গে নাকি পরিণত অঙ্গে নাকি সামগ্রিকভাবে সমগ্র দেহে। আর কোন চলনের ক্ষেত্রে অক্সিন হরমোন বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ফলে এই হলো আমাদের উদ্ভিদের চলন, যেটা উদ্ভিদের ক্ষেত্রে একটা উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার বহিঃপ্রকাশ মাত্র, তার তুলনামূলক আলোচনা। আশা করি উদ্ভিদের চলন সম্পর্কে তোমাদের সম্যক ধারণা হয়েছে। রিপিটেডলি ভিডিওটা দেখো। অবশ্যই তোমাদের সঙ্গে রয়েছে টেক্সট বুক এবং শিক্ষক বই, ফলো করো এবং নিজেকে পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করে নাও। জীবনবিজ্ঞানের বিভিন্ন টপিকের ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন হিসেবে বেল আইকনটা প্রেস করো।